আচ্ছা, আজকে আমরা ক্লাস 9-এর উপপাদ্য 29 নম্বর উপপাদ্য করব, যেটা পেজ নাম্বার 239-এ আছে। তোমরা সকলে যখন দেখবে উপপাদ্যটা, বইটা চোখের সামনে একটু খোলা রাখবে, আমি যে প্রমাণটা বোঝাচ্ছি যখন। তো এখানে যেটা বলেছে, ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আগের দিনকে তোমাদেরকে এর আগের দুটো উপপাদ্য আমি অলরেডি বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। তো দেখো এখানে কি বলেছে, দেখো আমি ছবির মধ্যে একটা ত্রিভুজ এঁকেছি। ত্রিভুজটার নাম কি? এ, বি এবং সি। এবিসি ত্রিভুজের কোণগুলো তো তুমি দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে বি এ সি, একটা এ বি সি, একটা এ সি বি। এই তিনটে কোণের আমরা যদি এই তিনটে কোণকে এ কোণ, বি কোণ আর সি কোণ বলি, তো এখানে লিখে দিয়েছে, ধরি বি ও সি এর অন্তর সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বি এবং সি এর অন্তর সমদ্বিখণ্ডক 3টি। অন্তর সমদ্বিখণ্ডক মানে বুঝতেই পারছো যে কোণ দুটোকে সমান দুভাগে খণ্ডিত করবে। ধরো একটা 60 ডিগ্রি যদি কোণ হয় তাহলে 30-30-এ ভাগ করবে, এটাও যদি 60 ডিগ্রি হয় তাহলে 30-30-এ ভাগ করবে, বা যদি 40 হয় 20-20-তে ভাগ করবে। এই জন্য এরা হচ্ছে অন্তর সমদ্বিখণ্ডক। এইখানে এইটা যার নাম যদি আমি বলি, পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো আমরা কি করেছি? এ ও যুক্ত করে দিয়েছি। কি করেছি? এ ও যুক্ত করে দিয়েছি। এইবার প্রমাণ করতে হবে এই যে কোণ এ বি সি এর অন্তর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হয়েছে। এখানে অলরেডি তোমাকে বি কোণ আর সি কোণের এটা হচ্ছে অন্তর সমদ্বিখণ্ডক দুটো ও বিন্দুতে ছেদ করেছে বলে দিয়েছে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে কি? এই যে এ ও যেটা টানা হয়েছে সেটা হচ্ছে এই কোণটার অন্তর সমদ্বিখণ্ডক। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাই লিখেছে দেখো, অর্থাৎ এ ও বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক প্রমাণ করলেই প্রমাণিত হবে ত্রিভুজের 3টি কোণের অন্তর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এবার আমরা যেটা করব, দেখা যাক অঙ্কন। এবারে অঙ্কন করা হচ্ছে। অঙ্কনে কি করা হচ্ছে? ওপি লম্ব এ বি। এই ওপি এ বি এর ওপর লম্ব। লম্ব সমদ্বিখণ্ডক কিন্তু বলেনি, বলেছে জাস্ট লম্ব। লম্ব মানে কি? এই রেখাটা এর ওপর দণ্ডায়মান হওয়ার ফলে যে দু সাইডে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে তাদের মান হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে ও কিউ লম্ব বিসি। ও কিউ বিসি বাহুর ওপর লম্ব। আরেকটা হচ্ছে ও আর এসি এর ওপর লম্ব। ও আর এসি এর ওপর লম্ব। তাহলে একটা কি প্রথমে বলেছে? ওপি, ও কিউ আর ও আর, তিনটে লম্ব অঙ্কন করেছি আমরা। এবার আমরা দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করছি। কোন দুটো ত্রিভুজ? দেখো প্রমাণে লেখা আছে, প্রমাণ বি ত্রিভুজ বি ও কিউ আর ত্রিভুজ বি ও পি। ত্রিভুজ বি ও কিউ আর ত্রিভুজ বি ও পি। নিশ্চয়ই ছবিতে বুঝতে পারছো কোন দুটো ত্রিভুজের কথা বলা হচ্ছে। এই ত্রিভুজটা বিওপি, এই ত্রিভুজটা বিওপি, আরেকটা হচ্ছে বিও কিউ, এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখি কি কি সমান আছে। ত্রিভুজ বিও কিউ আর ত্রিভুজ বিওপি, এর মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি যেহেতু এটা অন্তর সমদ্বিখণ্ডক বলে দিয়েছে, মানে ও বিটা হচ্ছে বি কোণের অন্তর সমদ্বিখণ্ডক, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তার মানে আমি সহজেই লিখতে পারি ও বি কিউ ইজুকাল টু ও বিপি বলতে পারি। কারণ কি? এটা তো অন্তর সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, তার মানে কোণ দুটো সমান, তাই লেখা হয়েছে। নেক্সট ও কিউ বি আর ওপিবি। ও কিউ বি মানে এই কোণটা যেহেতু এটা লম্ব টানা হয়েছে, তার মানে এর মান 90 ডিগ্রি।
আবার ওপিটা এবি এর ওপর লম্ব, তার মানে বিপিও বা ওপিবি যাই বলো না কেন এই কোণটাও কি 90 ডিগ্রি। তার মানে এই দুটো কোণের প্রত্যেকের মান যেহেতু 90 ডিগ্রি, তাই এটা পরস্পর সমান। তাহলে লিখে দাও ও কিউ বি ইজ ইকুয়াল টু ও পি বি। এখানে প্রত্যেকটি কোণ কি সমকোণ, প্রত্যেকটি কোণ সমকোণ। ওকে, এবার বিও হচ্ছে সাধারণ বাহু। এই দুটো ত্রিভুজের মধ্যে এই ওবিটা বা বিওটা সাধারণ বাহু, অর্থাৎ দুটো ত্রিভুজের মধ্যেই কমন এই বাহুটা। এই বাহুটা যদি আমি মুছে দিই বা তুলে দিই তাহলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হবে কি, হবে না। তার মানে এই দুটো ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে ওবি বা বিও যাই বলো না কেন। তার মানে ওবি বা বিও এখানে বইয়ে যেরকম লেখা আছে বিও সাধারণ বাহু। তার মানে আমি এখানে তিনটে জিনিসকে সমান প্রমাণ করলাম। কি কি? এই একটা কোণ, আরেকটা কোণ এবং আরেকটা বাহু। অর্থাৎ কি শর্ত? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এই শর্তানুসারে আমি বলতে পারি যে ত্রিভুজ দুটো কি সর্বসম। অর্থাৎ ত্রিভুজ বিও কিউ সর্বসম ত্রিভুজ বিওপি বলতে পারি। সুতরাং যখনই আমরা সর্বসম প্রমাণ করে দিলাম সেক্ষেত্রে আমরা বলতে পারি ও কিউ আর ওপি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই দুটো ত্রিভুজকে যখন সর্বসম প্রমাণ করে দিলাম তাহলে আমি বলতে পারি ও কিউর সঙ্গে ওপি হচ্ছে সমান। কি বলতে পারি? ও কিউ সমান ওপি। এরা কি বাহু? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা 1 নম্বর দিয়ে লেখা হয়েছে। আচ্ছা, এবার একইভাবে প্রমাণ করা হয়েছে ত্রিভুজ সিও কিউ এবং ত্রিভুজ সিও আর। দেখো এইদিকে যেভাবে প্রমাণটা আমরা করেছি এদিকেও যদি সেইভাবেই প্রমাণটা করি তাহলে সিও কিউ আর সিও আর প্রত্যেকেই সর্বসম ত্রিভুজ হবে, মানে দুজনেই সর্বসম হবে। কিভাবে যদি বলি, এক্ষেত্রেও এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ এটা তো অন্তঃসমদ্বিখণ্ডক বলেছে। আচ্ছা, এক্ষেত্রেও এইটা এই কোণ, এই বাহুটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। কেন? কারণ প্রত্যেকের মানই 90 ডিগ্রি এবং ওসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে এক্ষেত্রেও অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড ধরে যেমনভাবে এই দুটো করেছি তেমনিভাবে এই দুটোকেও আমরা কি প্রমাণ করতে পারি? সর্বসম প্রমাণ করতে পারি। তাহলে আমরা একইভাবে লেখা হয়েছে, বইও দেখতে পাবে, একইভাবে প্রমাণ করতে পারি যে ত্রিভুজ সিও কিউ সর্বসম ত্রিভুজ সিও আর। আর যখনই আমরা সর্বসম প্রমাণ করে ফেললাম তখন আমি বলতে পারি ও কিউর সঙ্গে ও আর সমান, কারণ এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে ও কিউ সমান ও আর, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এরপর এই 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি? ও কিউ সঙ্গে ওপি সমান। আবার এখানে দেখছি ও কিউর সঙ্গে ও আর সমান। তাহলে ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি ও কিউ যেহেতু এদের দুজনের সঙ্গে সমান, তাহলে অবভিয়াসলি এরা দুজন পরস্পরের সঙ্গে সমান। ওপি সমান ও আর বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে এটাকে ডট দিয়ে আমরা 3 নং বলে লিখলাম। এবার সমকোণী ত্রিভুজ এপিও আর ত্রিভুজ এ আর এই দুটোর দিকে যাচ্ছি। কেন এদেরকে সমকোণী ত্রিভুজ বলেছে? কারণ এক্ষেত্রে এইটা যেহেতু লম্ব, মানে ওপি লম্ব এবির ওপরে, তাই এই সাইডে কোণটা 90 ডিগ্রি হবে। একইভাবে ও আর লম্ব এসির ওপর, তার মানে এই দিকের কোণটা 90 ডিগ্রি হবে। তার মানে এরা পরস্পর কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে কোন দুটো কোণ সমকোণ আমি একটু লিখে নিই। ত্রিভুজ এপিও ও ত্রিভুজ এ আর ও, এই দুটো ত্রিভুজের মধ্যে কোন দুটো কোণ সমকোণ? কোণ ওপিএ, কোণ ওপিএ মানে এই কোণটা ইজ ইকুয়াল টু কোণ ও আর এ, অর্থাৎ ও আর এ এই দিকের কোণটা, কোণ ও আর এ, এরা প্রত্যেকেই সমকোণ। আচ্ছা, এরপর যেটা হচ্ছে সমান কি? সমান হচ্ছে ওপি সমান ও আর। এটা যেমন আমরা এক্ষুনি প্রমাণ করেছি।
তাই এখানে বলতে পারি এই দুটো ত্রিভুজের ওপির সঙ্গে OR সমান, ওপির সঙ্গে OR সমান। আর আরেকটা জিনিস কি, এই যে বাহুটা AO বাহুটা হচ্ছে দুটো ত্রিভুজেরই কমন বাহু অর্থাৎ সাধারণ বাহু। তাহলে AO হলো সাধারণ বাহু, ঠিক আছে না? তার মানে তিনটে জিনিস, অর্থাৎ এখানে কিন্তু একটু বোঝার চেষ্টা করবে, AO সাধারণ বাহু বলার থেকে এটা অতিভুজ AO যদি বলি তাহলে সুবিধা হয়। কারণ কি, এটা হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রির বিপরীত বাহু সমকোণী ত্রিভুজের, সেটা হচ্ছে অতিভুজ। এক্ষেত্রেও এটাও কি 90 ডিগ্রি, এর বিপরীত বাহু এই বাহুটাই হচ্ছে, এটা অতিভুজ, তাই অতিভুজ AO সাধারণ বাহু। আচ্ছা, এখানে দেখো দুটো কোণ প্রত্যেকের মান কত ছিল, 90 ডিগ্রি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, তাই R দ্বারা লেখা হয়েছে। OP সমান OR, মানে দুটো বাহু সমান, তাই হ্যান্ড হিসেবে বলা হয়েছে, সরি S হিসেবে বলা হয়েছে, সাইড। আর অতিভুজ যেহেতু বলেছে তাই হাইপোটেনাস, অতিভুজকে ইংলিশে হাইপোটেনাস বলে। তাই এখানে RSH বা বলতে পারো বা RHS বলতে পারো, মানে এটাকে যদি আমি আগে লিখে দিতাম আর এটাকে যদি পরে লিখতাম তাহলে RHS শর্তানুসারে R ফর রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, H ফর হাইপোটেনাস মানে অতিভুজ এবং S মানে একটা বাহু। এই শর্তানুসারে আমরা উপরের দুটো ত্রিভুজকে অর্থাৎ APO আর ARO এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারি। ত্রিভুজ APO সর্বসম, ত্রিভুজ ARO কি শর্তানুসারে, এই যে বললাম RHS শর্তানুসারে আমরা এটাকে বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম। আর ত্রিভুজ দুটো যখনই সর্বসম বলে ফেলছি তখনই আমরা বলতে পারি যে কোণ PAO সমান কোণ RAO, কোণ PAO অর্থাৎ এই কোণটা সমান RAO, মানে এই কোণ দুটো পরস্পর সমান কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আচ্ছা, এবার একটা ভালো করে জিনিসটা বোঝো যে এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে আমি এটাকে কি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বলতে পারি না? যেহেতু এই অন্তঃসমদ্বিখণ্ডক বলছি কারণ কি এই বাহুটাই এই টোটাল কোণটাকে সমান দুভাগে বিভক্ত করেছে, এই কথাটা বলতে পারি কি? তখন আমরা বলবো AO কোণ এর কি সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। এটাই তো আমার প্রমাণ করার কথা ছিল। তার মানে সুতরাং ত্রিভুজ ABC এর কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি, অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ওকে, যাই হোক, এই উপপাদ্যটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা আসব নেক্সট উপপাদ্যে। নেক্সট উপপাদ্য যেটা আছে সেটা হচ্ছে উপপাদ্য 30, পেজ নাম্বার 242-এ আছে তোমাদের টেক্সট বইয়ে। বলেছে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তো আগের দিনকে আমি তোমাদেরকে বলেছিলাম মধ্যমার শব্দটার মানেটা কি। মধ্যমা হচ্ছে যদি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বা যে কোনো বিন্দু, ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু যদি আমি ধরে নিই, যে কোনো একটা বিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর একটা যদি রেখা অঙ্কন করা হয়, সেটা যদি বিপরীত বাহু যার ওপর অঙ্কন করা হচ্ছে তাকে যদি সমান দুভাগে খণ্ডিত করে তাকেই বলবো আমরা মধ্যমা। যেমন আমি এখানে একটা এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে একটু ছোট করে ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করছি। ধরো এখানে একটা ত্রিভুজ আছে, এবার এই বাহুটার মধ্যবিন্দু এইটা, তো শীর্ষবিন্দু থেকে যদি এই রেখাটা অঙ্কন করা হয় তাহলে এইটা যেহেতু এই বাহু দুটোকে সমান দুভাগে খণ্ডিত করেছে তাই এটাকে মধ্যমা বলবো। ঠিক আছে, বুঝতে পারছি কথাটা? মধ্যমা হলে অলওয়েজ কোথায় যে বাহুর ওপর অঙ্কন করা হচ্ছে, শীর্ষবিন্দু থেকে বিপরীত যে বাহুর ওপর অঙ্কন করা হচ্ছে তার মধ্যবিন্দুতে গিয়ে ছেদ করবে। ঠিক আছে, সেটাকেই বলবো আমরা মধ্যমা। তো এখানে বলেছে ত্রিভুজের মধ্যমা যদি তিনটে টানা হয়, কারণ এখানে একটা ত্রিভুজের মধ্যে তিনটে শীর্ষবিন্দু যদি আমি দেখি তাহলে তিনটে শীর্ষবিন্দু থেকে তিনটে বিপরীত বাহুর ওপর, তাদের শীর্ষবিন্দুগুলোর বিপরীত বাহুর ওপর একটা দুটো তিনটে মধ্যমা টানা যাবে যেহেতু শীর্ষবিন্দু তিনটে আছে। সো এইখানে বলেছে ধরি ত্রিভুজ ABC এর B ও CF মধ্যমা দুটি G বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ ABC এর A
বি এবং সি। ত্রিভুজ এবিসি এর বি ও সি এফ মধ্যমা দুটি, যদি দেখো বি আমি যদি টানি, বিই আর সি এফ মধ্যমা দুটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? জি বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। এবার এজি যুক্ত করে বর্ধিত করা হলো, এজি যুক্ত করে বর্ধিত করা হলো। যদি একটু লাইনগুলো একটু বেঁকে যাচ্ছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না, কারণ তোমরা স্কেল দিয়ে আঁকবে, আমি তো এমনি ডাইরেক্ট হাতে আঁকছি। তো বর্ধিত এজি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, বর্ধিত এজি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ছবির মধ্যে দেখবে একদম ডি বিন্দুটা এই বিসির একেবারে মিডলে থাকবে। আমি হাতে আঁকছি বলে একটু সরে গেছে, একটু বোঝার চেষ্টা করবে ব্যাপারটা। কিন্তু ডি বিন্দুতে ছেদ করেছে এই পর্যন্ত আমি রাখলাম, এখনও কিন্তু বাকি আছে কাজ। তাহলে ডি বিন্দুতে ছেদ করেছে। এইবার প্রমাণ করতে হবে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তো তোমাকে তো অলরেডি এই বি আর সি এফ মধ্যমা বলেই দিয়েছে, তার মানে এই দুটো মধ্যমা তোমাকে বলেই দিয়েছে। তোমাকে প্রমাণ করতে হবে এই যে এডি যেটা টানলে সেটাও কিন্তু মধ্যমা, তাই না? অ্যাকচুয়ালি মধ্যমা বলতে গেলে তাকে কি বলতে হবে? অর্থাৎ এই যে এ বিন্দু থেকে যে সরলরেখাটা আমি টেনেছি, সেই যে ডি বিন্দুটা পেয়েছি, সেই ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলেই আমি বলতে পারি এই বাহুটা হচ্ছে বা এই সরলরেখাটা হচ্ছে এই বাহুর ওপর বা ত্রিভুজের এটা একটা মধ্যমা বলতে পারি। কখন বলতে পারি? যদি এটি যে বাহুর ওপর দাঁড়িয়ে আছে সেই বাহুকে সমান দুভাগে খণ্ডিত করেছে, অর্থাৎ এখানে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এটা আমাকে প্রুফ করতে হবে, কারণ বাকি দুটো মধ্যমা আমাকে বলেই দিয়েছে। এবার অঙ্কন করা হচ্ছে, বলছে এডিকে, এখানে অঙ্কনের ক্ষেত্রে অনেকেই ভুলটা করে, সেই জন্যই বলে রাখছি, এডিকে এইচ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এজি সমান সমান জি এইচ হয়। অর্থাৎ এই এডিকে এমনভাবে বর্ধিত করা হয়েছে, যখন তুমি আঁকবে স্কেল দিয়ে তখন এখান থেকে এজির যা দৈর্ঘ্য হবে জি এর সঙ্গে যতটা বর্ধিত করেছো, অর্থাৎ এখানে ছবির মধ্যে দেখবে এইচ পর্যন্ত বর্ধিত করেছে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এইচ, এই জি এইচের মানও কিন্তু তাই হবে। এজির যা দাগ হবে, ধরো স্কেল দিয়ে সাপোজ আঁকছো, এটার মান 2 সেমি হলে এটাও 2 সেমি আঁকতে হবে, মাইন্ড ইট। তাহলে এইচ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এবার আমরা বিএইচ আর সিএইচ যুক্ত করে দিয়েছি, বিএইচ এবং সিএইচ যুক্ত করা হয়েছে, ঠিক আছে। এবার আমরা প্রমাণে যাচ্ছি, একদম সিম্পল প্রমাণ। এবং এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট যদি কোনো উপপাদ্য থাকে সেটা হচ্ছে এইটা, এটা মানে বহুবার পরীক্ষায় স্কুল টেস্টে বহুবার এসেছে, তাই মন দিয়ে প্রমাণটা বোঝার চেষ্টা করবে। এখানে বলছে দেখো, ত্রিভুজ এবিএইচ এর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ বি এইচ, এই ত্রিভুজটা এ বি এইচ এর এফটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, হ্যাঁ কি না? কারণ তোমার তো বলেই দিয়েছে সি এফ হচ্ছে মধ্যমা, তা মধ্যমা যখনই হচ্ছে তখন এই বাহুটাকে সমান দুভাগে খণ্ডিত করবে, অর্থাৎ এফটা হবে কি? এবি বাহুর মধ্যবিন্দু, এটা তো বলেই দিয়েছে। আচ্ছা, এ এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি, এ এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি, কারণ আমরা যখন অঙ্কন করেছি তখন এমনভাবেই এঁকেছি যাতে এজি সমান জিএইচ হয়। তাহলে এজি সমান জিএইচ হওয়া মানে জিটা হচ্ছে কি? এই এইচ বাহুর মধ্যবিন্দু। এবার এফজি সমান্তরাল বিএইচ কোথা থেকে এলো? কারণ আমরা এগুলো প্রিভিয়াস একদম প্রথম দিকের উপপাদ্যে প্রমাণ করেছি যে যখন একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। আবার বলছি, একটা ত্রিভুজের দুটো বাহুর, এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা, এটা মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। মধ্যবিন্দু সংযোজক সরলরেখা যেটা টেনেছি এফ জি, কার সমান্তরাল হবে? তৃতীয় বাহু, অর্থাৎ ত্রিভুজের তৃতীয় বাহু হচ্ছে এখানে বিএইচ এর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। ওকে, এবার সুতরাং জিসি, এই জিসিটা এই যদি এর সঙ্গে সমান্তরাল হয়
তাহলে জিসিটাও তো এর সঙ্গে সমান্তরাল হবে। যদি বলো কেন, কারণ এই এফ জি মানে এই রেখাটা তো পুরোটাই একটাই রেখা। আমি যদি এফ জি পর্যন্ত না বলি তাহলে এফ সি বলতে হবে, কারণ একটাই তো সরলরেখা। তাহলে এই সরলরেখার এইটুখানি অংশ যদি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে এই অংশটাও তো সমান্তরাল হতে বাধ্য। জিসিটাও কি হবে, বিএইচ এর সঙ্গে সমান্তরাল হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। আবার একইভাবে যদি আমি এইদিকে ত্রিভুজটা ধরি এসিএইচ, এই ত্রিভুজটা যদি ধরি, এই ত্রিভুজটার ক্ষেত্রেও কি, এই ত্রিভুজটার ক্ষেত্রেও এসি বাহুর মধ্যবিন্দু কি, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এইচ বাহুর মধ্যবিন্দু কি জি, এবং এদের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ কি জি। তাহলে জি কি হবে, এই বাহুটার সমান্তরাল হবে, কারণ এদের মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে জি যদি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে বাকি যেটা বি জি আছে সেটাও তো এর সঙ্গে সমান্তরাল হবে, হ্যাঁ কি না? সেই কথাটাই এখানে বলেছে। তার ফলে একটা চতুর্ভুজ যদি আমি দেখি এখানে বিজিসিএইচ, এই সামান্তরিক বা এই যদি আমি এটাকে চতুর্ভুজটাকে দেখি, চতুর্ভুজের এই বাহুটার সঙ্গে মানে বিজির সঙ্গে কে সমান্তরাল, চতুর্ভুজের বিজির সঙ্গে সমান্তরাল হচ্ছে সিএইচ, আর বিএইচ এর সঙ্গে কে সমান্তরাল, জিসি সমান্তরাল। তাহলে এই যদি একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটাকে সামান্তরিক বলতে পারি। সুতরাং এখানে বিজিসিএইচ একটা সামান্তরিক। ওকে, এবার সামান্তরিকের কর্ণ কি, আমি যদি এই বিজিসিএইচকে দেখি তাদের কর্ণ হচ্ছে একটা হচ্ছে জিএইচ আর একটা হচ্ছে বিসি, তাই তো? তাহলে জিএইচ আর বিসি যদি এই চতুর্ভুজের যদি দুটো কর্ণ হয় তাহলে আমরা জানি নিয়ম অনুযায়ী সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই নয় কি? মানে এখানে জিএইচ আর বিসি পরস্পরকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আমি যদি বলি এই বিসি সরলরেখা যেটা আছে তাকে এই জিএইচ সরলরেখা কর্ণ সমান দুভাগে বিভক্ত করবে। তাহলে সমান দুভাগে বিভক্ত করলে ডিটা কি হয়ে যাবে, এই বিসি এর মধ্যবিন্দু হয়ে যাবে নাকি, হ্যাঁ কি না? অবশ্যই হবে। তাহলে আমার উদ্দেশ্য ছিল ডিটা এই বিসি এর মধ্যবিন্দু, এটাই প্রমাণ করা। তাহলে প্রমাণিত হয়ে গেল। সুতরাং আমরা বলে দিতে পারি ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। ওকে, যখন আমার এই উপপাদ্যটা বুঝবে তোমরা তখন অবশ্যই করে অঙ্কের বইটা চোখের সামনে একটু খোলা রাখবে এবং আমার কথার সঙ্গে আমি যা বোঝালাম সেটাকে অবশ্যই করে ভিডিওটা চালিয়ে বইটা চোখের সামনে রাখবে, তাহলে বুঝতে আরেকটু বেশি সুবিধা হবে। ঠিক আছে, এবার এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ভর কেন্দ্র কাকে বলে। ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলে, যখন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজের এখানে যদি আমি ছবিটা দেখি, এখানে ত্রিভুজের মধ্যমা তিনটে বলতে এখানে এই বি একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা, এডি একটা মধ্যমা। এই তিনটে মধ্যমা যেখানে মিলিত হয়েছে সেইটাকেই বলা হচ্ছে ভর কেন্দ্র। এটা হচ্ছে ভর কেন্দ্র, অর্থাৎ এখানে জিটা হচ্ছে এই ত্রিভুজের ভর কেন্দ্র এবং ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে ভর কেন্দ্র বলে। এই পেজেরই একেবারে নিচে লেখা আছে, 242 পেজেরই একবারে নিচে লেখা আছে ভর কেন্দ্র কাকে বলে। এবার আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। যে কোনো মধ্যমা শীর্ষবিন্দুর দিক থেকে, অবশ্যই মাথায় রাখবে, যে কোনো মধ্যমার শীর্ষবিন্দুর দিক থেকে ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। মানে আমি যদি এখানে ছবিটা দেখি, এই যে এই ছবিটা যদি দেখি, এই মধ্যমাটাকে যদি দেখি, শীর্ষবিন্দুকে যদি এটা ধরি তাহলে এটা হচ্ছে 2 আর এইটুখানি হচ্ছে 1। কে বিভক্ত করেছে 2:1 অনুপাতে? এই মধ্যমা। আবার যদি এইটাকে দেখি, এইটা হচ্ছে 2, শীর্ষবিন্দু থেকে এটা হচ্ছে 2 আর বাকিটা হচ্ছে 1। আবার যদি এই মধ্যমাটাকে দেখি তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। তার মানে ভর কেন্দ্র মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক দিয়ে যদি আমি অনুপাতটা নির্ণয় করি তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা দিয়েও অঙ্ক আসে অনেক। এবার যে এখানে যে প্রয়োগগুলো আছে প্রয়োগগুলো দেখবে, যেটা বুঝতে অসুবিধা হবে সেটা আমাকে জিজ্ঞাসা করবে, অবশ্যই করে আমি বুঝিয়ে দেব। এই দুটো উপপাদ্য কমপ্লিট হয়ে গেল, মানে টোটাল আমাদের 4টে উপপাদ্য এই চ্যাপ্টারে কমপ্লিট হয়ে গেল।
ভালো করে প্রত্যেকে রিভাইজ করবে, দেখার পর নিজে না দেখে করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। ওকে।